মুহূর্তের মধ্যেই ঘর জুড়ে সব আলো নিভে যায়। আসফার আবার চেরির মাথা নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে। তার বুকের উষ্ণতায় মিনিট পাঁচেক না যেতেই চেরির নিঃশ্বাস ভারী হয়ে আসে। ধীরে ধীরে সে গভীর ঘুমে তলিয়ে যায়। চেরি ঘুমিয়ে পড়তেই আসফার চোখ খুলে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে ফিসফিস করে বলে, যার বুকে মাথা না রাখলে ঘুমাতে পারো না তাকে ছাড়া থাকবে কি করে রেড ওয়াইন? I have to say with great regret that you're losing even if you don't want to. You're making the enemy your weakness. নিজের মতো কথাটি বলে আসফার পুনরায় নিজের চোখ বন্ধ করে। শীতের গভীর রাত, চারিদিকে কুয়াশা নেমে এসেছে, রাস্তাঘাট প্রায় ফাঁকা। এমনিতেই শীতকালে মানুষ তাড়াতাড়ি ঘরে ফেরে, আজ তো আরও নির্জন। ইনায়া নিজের বাইকের সঙ্গে হেলান দিয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শীত যেন তাকে ছুতেই পারছে না। তার সামনে আদি কুচকে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে বেচারা, দাঁত কপাটি লেগে যাওয়ার জোগাড়। আর সহ্য না করতে পেরে আদি বলে ওঠে, মহিলা, সে কখন থেকে জানতে চাচ্ছি এ কদিন কোথায় ছিলি? বোবা হয়ে গেছিস নাকি? ধুর বাল, চুপ কর। এক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে কানের মাথা খেয়ে ফেলেছিস। আমি আমার রাজাজির কাছে ছিলাম, আর একটাও কথা না। কি? রাজাজি? সে আবার কে? এনায়ার আগে তার দিকে তাকাতে আদি সঙ্গে সঙ্গে মেকি হাসি টেনে বলে, থাক, বলতে হবে না। এত রেগে আছিস কেন, এইটাই বল। আচ্ছা, তোদের ছেলেদের কেমন মেয়ে পছন্দ? এই প্রশ্নে আদি কপাল কুচকে একটু ভেবে লাজুক হেসে বলে, নরম সরম সুইট মেয়ে, এক কথায়। ছেলেদের মতো মহিলা তার পুরুষ না। শেষ কথাটা স্পষ্টতই ইনায়াকে উদ্দেশ্য করেই বলে সে। আদি চোখ ঘুরিয়ে ইনায়ার দিকে তাকানোর আগেই একটা জোরালো ঘুষি এসে পড়ে তার পেটে। আদি চিৎকার করে পিছিয়ে যায়, ব্যথায় কুঁকড়ে যায় শরীর। ইনায়া আবারও আঘাত করতে উদ্যত হতেই আদি তড়িঘড়ি তার হাত চেপে ধরে কষ্টে গলা বের করে বলে, মাফ কর ভাই, মাফ কর, ভুল হয়েছে আমার। ঠিক সেই সময়ই কায়ান সেরাফ মর্নভেলের দিকে যাচ্ছিল। দূর থেকেই দেখে আদি ইনায়ার হাত ধরে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে ঠোঁটে করে তাচ্ছিল্যের এক ফোঁটা হাসি ফুটে ওঠে তার মুখে। কিছু না বলেই সে গাড়ি চালিয়ে চলে যায়। এই কারণেই কাউকে বিশ্বাস করতে তার মন সায় দেয় না। সবাই তো স্বার্থপর, বিশ্বাসঘাতক। স্টাডি রুমে মুখোমুখি বসে আছে রিজভি শেখ আর মিলি। ঘর জুড়ে নীরবতা, শুধু টেবিল ল্যাম্পের নরম আলো দুজনের মুখে পড়ে আছে। রিজভি শেখ গভীর চোখে মেয়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলেন, আমি লাইসেন্স করে দিয়েছি ঠিকই, কিন্তু বলতো মা, এই লাইসেন্স করা বন্দুক দিয়ে তুমি কি করবে? মিলি এক মুহূর্ত চুপ করে থাকে, চোখ নামিয়ে নেয়, তারপর স্থির কণ্ঠে বলে, ড্যাড, তোমার প্রশ্নের জবাব আমি দেব, কিন্তু এখন না, 3-4 দিন পর। আপাতত আমার জিনিসটা আমাকে দিয়ে দাও। রিজভি শেখ দীর্ঘশ্বাস ফেলেন, চোখে ক্লান্তি, কণ্ঠে অসহায়ত্ব। জানো মা, তোমার কথায় ভরসা করে আমি এখানে আসফার ইজনানের কাছে যাইনি চেরিকে আনতে, তবু শুধু এইটুকু জানি বলেই স্বস্তিতে বেঁচে আছি যে সে এখনো জীবিত। এখন আর কাউকে হারানোর শক্তি আমার নেই মা। ঘরটা আবারও নীরব হয়ে যায়। মিলি চুপ করে বসে থাকে, কথা না বললেও তার চোখে জমে ওঠে একরাশ দৃঢ়তা আর গোপন সিদ্ধান্ত। কাটার মতো ঘুরতে ঘুরতে সময় এসে দাঁড়িয়েছে সেই দিনে, যেদিন প্রত্যেকের নিজের দাবার গুঠি নামবে নিজের লক্ষ্যে। তবে এই খেলায় চাল বহু হলেও লক্ষ্য একটাই, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস এক জনকের জন্য। আজ সন্ধ্যা 7টার পর শুরু হবে উৎসবের আয়োজন। উৎসব বলা হলেও এর পেছনে লুকিয়ে আছে 3টি ভিন্ন কারণ। প্রথমত, ওল্ড মাস্টারের আগমন, সেই মানুষটি যাকে আসফার ইজদান নিঃস্বার্থ সম্মান করে, যার হাত ধরেই জন্ম নিয়েছিল আজকের এই হৃদয়হীন নির্দয় আসফার ইজদান। দ্বিতীয় কারণ, তার মালের জাহাজ নির্বিঘ্নে রাশিয়ায় পৌঁছে গেছে। হিসেব মিলানো, ক্ষমতার ভারসাম্য রক্ষা সবই আজ তার পক্ষে। তৃতীয় কারণটি এখনও অপ্রকাশিত, যা শুধু একজনই জানে, সে হলো আসফার ইজদান, নিঃশব্দে অপেক্ষমান। এখন সময় গোধূলিবেলা। মর্নভেলে বিশাল হলরুমটা যেন রক্তিম এক স্বপ্নে মোড়া। উঁচু চাঁদ থেকে ঝুলে থাকা ঝাড়বাতিগুলো, সোনালি আলো, লাল পর্দা আর ভারী ভেলভেট ড্রেপারের গায়ে পড়ে এক রাজকীয় অথচ রহস্যময় আবহ তৈরি করেছে। আলো ছায়ার খেলায় পুরো হল ঘরটাই এখনো উষ্ণ।
কখনো শীতল ও অদ্ভুত মনে হচ্ছে। চারিদিকে ছড়িয়ে থাকা কালো আর লাল মিশ্রিত সাজ যেন কোনো গোপন উৎসবের নীরব সাক্ষী। মার্বেলের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে লাল রঙা কার্পেট, তার উপরে ছড়িয়ে আছে তাজা গোলাপের পাপড়ি। কালো নকশা করা রেলিংয়ের গা ঘেঁষে সাজানো ছোট বড় মোটা চিকন সাদা মোমবাতিগুলো আলো ছড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে, যেন প্রতিটি ধাপেই জমে আছে প্রতীক্ষা। হলের এক পাশে লাল কাপড়ে মোড়া লম্বা ডাইনিং টেবিলগুলোর নিখুঁতভাবে সাজানো। সাদা প্লেট, রূপালি কাটলারি আর স্ফটিক গ্লাসে ঝাড়বাতির আলো প্রতিফলিত হয়ে আরও তীব্র করে উঠেছে। টেবিলের মাঝখানে ছোট ফুলের সাজ, তার ফাঁকে ফাঁকে জ্বলন্ত মোমবাতি, সব মিলিয়ে এক অভিজাত সংযত কিন্তু গভীর উত্তেজনাময় পরিবেশ। এই পার্টি শুধু উৎসব নয়, এ যেন ক্ষমতা, অভিজাততা আর অপ্রকাশিত দাপটের বহিঃপ্রকাশ। সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে গোপন টান, আর লাল রঙের প্রতিটি ছায়ায় জমে আছে অজানা প্রতিশ্রুতি এবং আসন্ন বিপদের স্পষ্ট ইঙ্গিত। আর কিছুক্ষণের মধ্যেই অতিথিরা আসতে শুরু করবে। তবে এত সৌন্দর্য, এত আড়ম্বরের মাঝেও এক বিন্দু অবহেলা নেই। মর্নভেইল জুড়ে আঁটুসাঁটু নীরবতা, নিরাপত্তা, নিঃশব্দ পাহারা আর অদৃশ্য চোখ সবকিছুর উপরে নজর রেখে চলেছে। তবে এই নজরদারি কি আজ পারবে আফগানিস্তানের বন্দিনীকে মুক্ত হওয়ার থেকে রক্ষা করতে? ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে আসফার। ভেতরে তখন নিঃশব্দে বসেছিল চেরি, সামনে রাখা একটি ক্যানভাসে রং তুলছে সে। আসফারের উপস্থিতি টের পেতেই ব্রাশটা এক মুহূর্তের জন্য থামায়, চোখ তুলে একবার তাকায় তার দিকে, পরক্ষণেই আবার রঙে ডুবিয়ে যায় ক্যানভাসের ছোঁয়ায়, যেন আসফারের আগমন কোনো গুরুত্বই রাখে না তার কাছে। কথা শেষ করে আসফার ফোনটা পকেটে ঢুকিয়ে চেরির দিকে না তাকিয়ে বলে ওঠে, আজ সন্ধ্যায় নিচে পার্টি আছে, জানো নিশ্চয়ই। চেরি কোনো উত্তর দেয় না, একাগ্র মনোযোগে সে রং তুলতেই থাকে। ক্যানভাস যেন তার কাছে এই মুহূর্তে পুরো পৃথিবী। নীরবতা ভেঙে না আসার আসফার কিছু বলার জন্য ঠোঁট সামান্য খুলে মাথা ঘুরিয়ে তাকায় চেরির দিকে, আর ঠিক তখনই তার কথাগুলো যেন হাওয়ায় মিলিয়ে যায়। চেরির দিকে চোখ পড়তেই সে স্থির হয়ে যায়। চেরির হাত জুড়ে এলোমেলো রঙের দাগ, লাল নীল হলুদের মিশ্রণ, চুলগুলো পেন ব্রাশ দিয়ে আলগা করে হাত খোপা করা, ছোট ছোট চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে, যা সে বারবার কানের পেছনে গুজে নিচ্ছে। দৃষ্টি সম্পূর্ণ ক্যানভাসে নিবদ্ধ, ভাবনায় ডুবে ক্ষণে ক্ষণে উপরের দাঁত নিচের ঠোঁট চেপে ধরছে। তার ফলে গালের মাঝখানে হালকা এক গর্ত ফুটে উঠছে। গায়ে হালকা মিষ্টি রঙের টপস, সঙ্গে সাদা লেগিংস, অতি সাধারণ অথচ অদ্ভুতভাবেই মোহময়। আসফার বুঝতেই পারে না কখন সে নিজের অবস্থান হারিয়ে ফেলেছে। সে নিজের চোখ ফেরাতে পারে না। নিঃশ্বাস ধীরে আসে, মুখের ভেতরে কোথাও এক অজানা টান তৈরি হয়। ঘোরের মধ্যে আসফার ধীরে ধীরে এগিয়ে যায় চেরির দিকে। সে কয়েক পা এগিয়ে এসে চেরির সামনে দাঁড়ায়। হঠাৎ করেই তার কবজা চেপে ধরে, এক ঝটকাই টেনে তুলে নিজের বুকের উপরে এনে ফেলে। আকস্মিক টানে চেরির হাত থেকে রঙের প্লেটটা নিচে পড়ে যায়। মেঝেতে ছড়িয়ে পড়ে রং, ঠিক যেন মুহূর্তের ভেতরেই ভেঙে পড়া চেরির ভেতরের শান্তিটুকু। চেরি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আসফারের দিকে, কিন্তু আসফারের চোখে তখন অদ্ভুত এক অস্থির, দখলদার, বিপজ্জনক সংমিশ্রণের তৈরি নজর। সেই দৃষ্টি দেখে চেরির শরীর কেঁপে ওঠে। আসফার এক হাত চেরির কোমরে রেখে তাকে নিজের সঙ্গে চেপে ধরে, অন্য হাতে চুলে গোজা ব্রাশটা খুলে মেঝেতে ফেলে দেয়। তারপর বুকে এসে ঝুঁকে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, আমার সামনে আর কখনো এমন এলোমেলো হয়ে থাকবে না। তোমাকে এলোমেলো দেখলে আমার মাথার ভেতরটা আরো এলোমেলো হয়ে যায়। তোমাকে আরো এলোমেলো করে দিতে ইচ্ছে করে। এই কথাগুলো চেরির ভেতরে পর্যন্ত কাঁপিয়ে দেয়। সে শুকনো ঢোক গিলে কাপা ঠোঁটেই বলে ওঠে, ইজদান, কি করছেন আপনি? দয়া করে দূরে সরুন। আমি কথা শেষ করার আগেই সব থেমে যায়। আসফার নিজের রুক্ষ ওষ্ঠ দ্বারা চেরির কাঁপতে থাকা ওষ্ঠ চেপে ধরে। এতে চেরির শ্বাস হঠাৎ আটকে আসে। সে ছটপট করে নিজেকে সরাতে চায়, নিজের শেষ শক্তি দিয়ে আসফারের বুকে ধাক্কা দিতে থাকে। তার হাতে থাকা ব্রাশটি ওপরে যায় মেঝেতে, কিন্তু আসফার তাকে ছাড়ে না, বরং আরও শক্ত হাতে তার ঘাড় চেপে ধরে রাখে। চেরি নিজের হাল ছেড়ে দেয়। সে ভালোই বুঝতে পারছে এই মুহূর্তে সে শক্তি দিতে পারবে না।
সমস্ত প্রতিরোধ নিঃশেষ করে গেলে সে চোখ শক্ত করে বন্ধ করে নেয়। প্রতিবাদ নয়, এ যেন নিজেকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টা। চেরি স্থির হয়ে যাওয়ায় আসফারকে আরও বেপরোয়া করে তোলে। সে তার কোমর চেপে ধরেই শূন্যতে তুলে নেয়। মুহূর্তেই ভারসাম্য হারিয়ে চেরি পড়ে যায়। ভয়ে আসফারের গলা আঁকড়ে ধরে। চেরির ভয়ে করার কাজ আসফারকে আরও আশকারা পাইয়ে দেয়। আসফার এভাবেই আস্তে ধীরে চেরিকে নিয়ে বেডে বসে পড়ে। চেরিকে নিজের কোলে বসিয়ে নেয়। কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে গলায় নেমে আসে। গলা জুড়ে হালকা হালকা ঠোঁট চেপে ধরে, আবার কখনো দাঁত বসিয়ে কামড়ে ধরে। অস্থির চেরি আর সহ্য করতে পারে না। সমস্ত যন্ত্রণা ভেঙে কান্না বেরিয়ে আসে। আজফার, ইজদান, প্লিজ ছেড়ে দিন আমায়, পায়ে পড়ি, খুব কষ্ট হচ্ছে আমার, প্লিজ। এই কান্নার শব্দে আসফারের ভেতরের উন্মাদনা হঠাৎই থেমে যায়। ধীরে ধীরে চেরিকে ধরে রাখা হাত আলগা করে। চেরির দিকে না তাকিয়ে তার গলায় মুখ ডুবিয়ে নিজেকে সামলাতে গভীর শ্বাস নিতে থাকে। আসমান নিজেকে সামলে চেরিকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ায়। পেছন ফিরে গম্ভীর কণ্ঠে বলে, There's a party this evening. Someone will come shortly and give you your dress. Be ready wearing that dress, and I want to see you ready when I arrive. আমি কোথাও যাব না। এ কথায় আসফারের ধৈর্য ভেঙে যায়। লাল হয়ে ওঠা চোখ তাকিয়ে ঘুরে এসে চেরির থুতনি ধরে মুখ উপরে তোলে। Don't disobey me. I'm being polite only because I am calm. Don't force me to be strict. Do you understand? আর এক মুহূর্ত না থেমে সে হনহন করে রুম ছেড়ে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে চেরি। ভেজা চোখে দরজার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলে, জীবন সুন্দর, শুধু আমারটা বাদে। প্রচণ্ড বিরক্তি নিয়ে কায়েন সেরাফ মর্নভেলে ইনায়ার জন্য বরাদ্দ কক্ষের সামনে এসে দাঁড়ায়। আসফার ইস্তানের স্পষ্ট আদেশ, ইনায়াকে আজকের পার্টিতে উপস্থিত থাকতেই হবে। আর সেই খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়েছে তার উপরেই। অনিচ্ছা সত্ত্বেও তার এখানে আসা। নিজের বিরক্তি একপাশে ঠেলে রেখে কায়ান দরজায় নক করল। প্রথম নকের পর প্রায় 2 মিনিট কেটে গেল। সে আবারও নক করতেই উদ্যত হবে, ঠিক তখনই দরজা খুলে গেল। দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া। কায়ান এক ঝলক তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল। ফর্সা মুখ মুহূর্তেই লাল হয়ে উঠল, বিশেষ করে কান দুটো। কায়ান সেরাফের এই অস্বস্তির কারণ বুঝতে ইনায়া একবার নিজের দিকে তাকালো। তার পরনে সাদা শার্ট, উপরের দুটো বোতাম খোলা, গলা নিচে খানিকটা উন্মুক্ত। বিদেশে থাকা এই পোশাক তার কাছে স্বাভাবিক, কিন্তু কায়ানের কাছে নয়। কায়ানের এই বিব্রত অবস্থা ইনায়ের কাছে বেশ উপভোগ্য লাগলো। তাই ইচ্ছে করেই আরও একটু উস্কি দিয়ে বলল, আর ইউসাই মেজর সাহেব। কায়ান আরও বিব্রত হয়ে পড়ল। বিরক্তিও জমে উঠল এনায়ের উপরে। এই মেয়েটার জন্যই তাকে ইতোমধ্যে 3 বার অস্বস্তিতে পড়তে হয়েছে। প্রথমবার বারের বাইরে, দ্বিতীয়বার মর্নভিল ঢোকার আগে, আর আজ তৃতীয়বার। কায়ান সেরাফ কোনো মতে নিজেকে সামলে নিয়ে অন্যদিকে তাকিয়ে কায়ান বলল, 7টার পর পার্টি আছে। মাস্টার তোমাকে উপস্থিত থাকতে বলেছে, সময় মতো চলে আসবে। রোবটের মতো নির্লিপ্ত কণ্ঠে কথাটি বললেও ভেতরেই সে অস্থির। দ্রুত চলে যাওয়ার প্রস্তুতি নিতেই ইনায়া হঠাৎ তার হাত চেপে ধরে। হতাশ সুরে বলে, আরে মেজর, আপনি এত বেরসি কেন যেন? শেষ কথা বিরক্তি মেশানো কৌতুকে বলল ইনায়া। বেরসিক? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এত বেরসিক কেন আপনি? আমি এমনই, হাত ছাড়ো মেয়ে। ইনায়া হাত ছেড়ে দিল ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে বলল, মেজর সাহেব, ইনভাইট তো করলেন, কিন্তু আমার কাছে পার্টিতে যাওয়ার মতো কোনো কস্টিউম নেই। আর আমি শার্ট প্যান্ট পরে নিশ্চয়ই পার্টিতে যাব না। কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে আমি ব্যবস্থা করে পাঠিয়ে দিব। এই বলে সে চলে যেতে নিলে ইনায়া পেছন থেকে বলে উঠল, ইউ নো দ্য সাইজ অফ মাই বডি। ব্যবস্থা করবেন কিভাবে? এ কথায় কায়ান হঠাৎই কেসে উঠল। কি নির্লজ্জের মতো কথা! সে এসব জানবে কি করে? অপ্রত্যাশিতভাবেই কায়ান সামান্য লজ্জা পেল। পেছনে না ফিরেই বলল, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। এরপর আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত স্থান ত্যাগ করল। পেছনে দাঁড়িয়ে এনায়া তার যাওয়ার দিকে তাকিয়ে জোরে হেসে উঠল, এমনভাবে যে হাসির শব্দ কায়ানের কান পর্যন্ত পৌঁছে গেল। আসফারে পাঠানো ড্রেসটি চেরির রুচির সঙ্গে একেবারেই মানানসই। ঘাড়ের গাঢ় নীল কালো রঙের লং গাউনটি তার ব্যক্তিত্বের মতোই সংযত ও মার্জিত। উপরের অংশে উঁচু কলার আর সামনে বোতামের নকশা ডিজাইন দিতে দিয়েছে পরিপাটি, গভীর এক আভা। বুকের অংশ কাঁধ জুড়ে
করা সূক্ষ্ম ফুলের এমব্রয়ডারি যোগ করেছে নরম সৌন্দর্যের ছোঁয়া। অতিরিক্ত নয়, তবুও চোখে পড়ার মতো। চেরির দৃষ্টি আটকে গেল ড্রেসটির ভিন্নধর্মী হওয়ায়। হাতায় একটি হাতা গাঢ় কাপড়ের, অন্যটি স্বচ্ছ ও হালকা, যেখানে ফুল আর লতার সূক্ষ্ম নকশা। কোমরের বেল্টটি ড্রেসটিকে নিখুঁতভাবে ফিট করে রেখেছে। নিচের অংশে স্তরে স্তরে সাজানো স্কার্ট, উপরে গাঢ় রং, ভেতরে হালকা গোলাপি। চেরির প্রতিটি নড়াচড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিকে করে তুলছে আরও জীবন্ত। সব মিলিয়ে ড্রেসটি ঠিক চেরির স্বভাবের মতোই, সাদামাটা কিন্তু রুচিশীল, শান্ত অথচ নিঃশব্দে নজর কাড়া। আয়নার সামনে দাঁড়িয়ে চেরি নিজেকে আরেকবার ভালো করে দেখল। কি সুন্দর লাগছে তাকে। এই সত্যটা অস্বীকার করার উপায় নেই। ড্রেসটি নাকি আসফার ইসলাম নিজে পছন্দ করেছে। অনিচ্ছা সত্ত্বেও চেরি স্বীকার করল। আসফার একজন ভীষণ শৌখিন মানুষ, যদিও তার মস্তিষ্ক বিকৃত। তবু আশ্চর্যের বিষয়, ড্রেসটি চেরির গায়ে একেবারেই নিখুঁত। না বেশি টাইট, না ঢিলে ঢালা, যেন তার মাপেরই বানানো। ড্রেসটির সঙ্গে দেওয়া আরেকটি বক্স খুলতেই চেরির চোখ পড়ল ভেতরে সাজানো তার জন্য সব ধরনের মেকআপ প্রোডাক্ট, তাও সবই শ্যানেলের। দৃশ্যটা দেখে চেরি দীর্ঘশ্বাস ফেলল। এসব যদি আগেই চেরি পেত, তবে এতক্ষণে আনন্দে সবচেয়ে অপছন্দের কাজটা নির্দ্বিধায় করে ফেলত। কিন্তু আজ তার মনে কোনো উচ্ছ্বাস নেই। সে প্রায় কিছুই ছুল না, শুধু ডেইলি ক্রিম লাগিয়ে চোখে একটু মোটা করে কাজল দিল। ঠোঁটে হালকা গোলাপি লিপ গ্লস। শীতের ছোঁয়ায় চেরির ফর্সা গাল এমনিতেই লালচে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি কেটে সামনে নামা চুল ক্লিপের সাহায্যে গুছিয়ে নিল। ব্যাস, এর বেশি কিছুই নয়। তাতেই চেরিকে যেন একেবারেই অপসরার মতো লাগছে। আরেকবার আয়নায় নিজের দিকে তাকিয়ে চেরি ধীরে বিছানা ধারে গিয়ে বসে পড়ল চুপচাপ, কারণ আসফার তাকে অপেক্ষা করতে বলেছে। সে নাকি নিজেই এসে তাকে নিয়ে যাবে। চেরি অপেক্ষা করতে লাগলো, নীরবে, নিরুপায় এক অস্থিরতার মধ্যে। নিজের উল্লাসে যোগ দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সে এক ঝলক উকি দিয়ে নিচে দেখছিল। নিচে নারী পুরুষের ছড়াছড়ি, একে অপরের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সবাই নিজেদের মতো করে কথা বলছে, সাথে ড্রিঙ্কস করছে। চেরির ইচ্ছে করছে না নিচে যেতে, তাও আসফারের জন্য বাধ্য হয়েই তৈরি হয়েছে। নিজের হাতে একটি বেবি পিঙ্ক রঙের শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ইনায়া। জীবনে প্রায় সব ধরনের পোশাকই কম বেশি পরা হয়েছে তার, শুধু এই শাড়িটা বাদ দিয়ে। শাড়ি নামের এই পোশাকটাতে তার কাছে বরাবরই একরকমের আপদ বলেই মনে হয়েছে। কি অদ্ভুত একটা ধারণা আছে এই শাড়ি নিয়ে। শাড়ি ঢাকার জন্য, শরীর ঢাকার জন্য এমন একটা কাপড় যা আলগাভাবে জড়ানো থাকে। একটু আচমকা শক্ত টান পড়লেই খুলে যাওয়ার সম্ভাবনা 99%। তারপরে ইনায়ার হাঁটার ভঙ্গি বড় বড় কদম ফেলা। এই শাড়ি পরে তো পরে আস্তে আস্তে পা ফেলতে হবে, না হয় হাঁটু পর্যন্ত তুলে বাঙালি পুরুষের লুঙ্গির মতো করে হাঁটার অবস্থা। ভাবতেই তার বিরক্তি চেপে বসে। তবু যেহেতু শাড়িটা কায়েনসেরাফ পাঠিয়েছে, তাই পরতেই হবে। পরেরটা পরে দেখে নেবে। ইনায়া শাড়ি থেকে চোখ সরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি এই শাড়িটা পরাতে পারেন? মেয়েটি ফ্যালফ্যাল করে ইনায়ার দিকে তাকিয়ে থেকে একটু থমকে বলল, জি ম্যাম। ওকে, দ্যাটস গ্রেট। তাহলে আমাকে তাড়াতাড়ি পরিয়ে দিন। মেজর সাহেব এর সাথে একটু বোঝাপড়া বাকি আছে। মর্নভেলের বিশাল হল রুম জুড়ে নরম আলো আর সুরের মিশ্রণ। সেই ভিড়ের মাঝেই ড্যান্সারদের সারিতে দাঁড়িয়ে আছে মিলি। উপস্থিত প্রত্যেক ড্যান্সারের মুখ ঢেকে রাখা পাতলা নেট কাপড়ের নেকাপে, যার দরুন চেহারা চেনার উপায় নেই। এই অচেনা মুখগুলোর ভিড়েই মিলির সতর্ক চোখ জোড়া একের পর এক ঘুরে বেড়াচ্ছে, খুঁজছে সেই কাঙ্ক্ষিত মুখটি, কিন্তু কোথাও তার অস্তিত্বের কোনো চিহ্ন মিলছে না। মিলির কানে লাগানো আছে ছোট্ট একটু ইয়ারবাড, যা দেখতে একদম ইয়াররিংয়ের মতো। ভিলার বাহিরে কিছুটা দূরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে রোনাক আর ইলহাম। সেদিন ক্যাফেতে রোনাকের সঙ্গে দেখা হওয়ার পর মিলি ধীরে ধীরে তাদের নিজের পরিকল্পনায় যুক্ত করেছে, যদিও তারা কেউই মর্নভেলের ভিতরে প্রবেশ করেনি, কারণ ইলহাম এখন মর্নভেলের পরিচিত মুখ। আর রোনাকের কোনো ইনভিটেশন না থাকায় ভিলার আশেপাশেও তার যাওয়া সম্ভব না। আর তার চেয়েও বড় কথা, বেশি মানুষ থাকলে ভিলা বের হওয়াটা ঝুঁকিপূর্ণ। এই তো মিনিট 5 পূর্বেই মিলির চোখ হঠাৎ এক মুহূর্তের জন্য অফিসার নীলের উপরে পড়েছিল।
চোখের ইশারায় নীল শুধু এইটুকুই বুঝিয়ে দিয়েছে সবকিছু ঠিক পরিকল্পনা অনুযায়ী চলছে, তবে এখনই কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। যা কিছু করার সবটা পার্টি শুরু হওয়ার পর। অসংখ্য মানুষের ভিড়ে একপাশে হাঁসফাঁস করে দাঁড়িয়ে আছে চেরি। এতদিন পর হঠাৎ করে এমন জনরঙ্গনে পড়ে গিয়ে সে স্পষ্ট ঘাবড়ে গেছে। বুকের ভেতরে অজানা এক অস্থিরতা বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। নিজের অজান্তেই আসফারকে খুঁজছে সে। এই তো কিছুক্ষণ আগেই আসফার তাকে নিজের সঙ্গে করে এখানে নিয়ে এসেছে। যখন সিঁড়ি বেয়ে আসফারের হাত ধরে নিচে নামছিল তখন পুরো অন্ধকারের সব আলো এসে পড়েছিল তাদের উপরে। লাইমলাইটের তীব্র আলো আর চারপাশের অসংখ্য কৌতূহলী দৃষ্টি চেরিকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দিয়েছিল। অস্বস্তিতে চারিদিকে তাকাতে তাকাতেই হঠাৎ টের পায় তার হাত থেকে আসফারের হাতের স্পর্শ হারিয়ে গেছে। মুহূর্তেই চমকে ওঠে সে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছে তার ব্যাকুল খোঁজ। মানুষ এমনই, কোথায় হাজারো অচেনা মানুষের ভিড়ে পরিচিত মুখে নিজের শত্রুকে দেখলেও মনে শান্তি মেলে। চেরির ক্ষেত্রেও তাই ঘটছে। তার অবাধ্য মন শুধু আসফারের খোঁজ করছে। চেরি নিজের জায়গা থেকে একটু সরে অন্য পাশে গিয়ে উঁকি দিতেই চোখে পড়ল হলের একেবারে কর্নারে বড় একটা সোফায় বসে আছে আসফার। পাশে একজন বয়স্ক লোক তার সাথেই কথোপকথনে ব্যস্ত। দৃশ্যটা চোখে পড়তেই চেরি অজান্তেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি, অপরিচিত মানুষের ভিড়ে হারিয়ে গেলে কখনো কখনো নিজের শত্রুকেও দেখতে ভালো লাগে, এখন যেমন চেরির ভালো লাগছে। আরও কয়েক কদম এগিয়ে এমন এক জায়গায় দাঁড়ায় সে যেখান থেকে আসফারকে স্পষ্ট দেখা যায়, শোনা যায়। তবে মিউজিকের তালে চারপাশ মুখর, তাই এত কাছাকাছি দাঁড়িয়েও তাদের কথাবার্তা চেরির কানে পৌঁছায় না। অবশ্য চেরি তাতে তেমন আগ্রহও দেখায় না। বেশ কিছুক্ষণ আসফারের দিকেই তাকিয়ে থাকার পর সে চোখ সরিয়ে নেয় মঞ্চের দিকে। সেখানে ডান্সাররা তাদের নৃত্য পরিবেশন করছে। নাচ চেরির খুব একটা পছন্দ নয়, তবে নাচ দেখতে তার ভালোই লাগে। দৃষ্টি আটকে যায় সেখানে। এদিকে ওল্ড মাস্টারের সঙ্গে কথা বলতে বলতে আসফার আর চোখে একবার তাকায় চেরির দিকে। মুহূর্তেই তার ঠোঁটের কোণে একটি ছোট্ট বাঁকা হাসি ফুটে ওঠে। মনে মনেই সে ভাবে, মাই মোস্ট হেটেড রেড ওয়াইন, আজ তোমাকে এমন এক সারপ্রাইজ দেব যে তুমি আমাকে আগের চেয়েও বেশি ঘৃণা করবে। তো আমার উপহারের জন্য প্রস্তুত তো তুমি, মিসেস ইসদান? কথাটি ভেবে পরক্ষণেই সে চোখ সরিয়ে সামনে বসে থাকা মানুষটির দিকে তাকায়। বয়স্ক লোকটি গম্ভীর স্বরে আসফারকে উদ্দেশ্য করে বলে, আমার ছেলে আসফার, আজ এখানে আমার উপস্থিতির পেছনে একটি উদ্দেশ্য আছে এবং আমি আশা করি তুমি আমাকে সিদ্ধান্তকে অসম্মান করবে না। এ কথা শুনে আসফার শুধু হেসে ওঠে। কোনো উত্তর না দিয়ে আঙ্গুলের ইশারায় একজন ওয়েটারকে ডাকে। ট্রে থেকে এক গ্লাস হুইস্কি তুলে নিয়ে তাতে হালকা চুমুক দিয়ে ঠান্ডা অথচ অহংকারী কণ্ঠে বলে, আপনি জানেন আমি শুধু নিজের সিদ্ধান্তই মেনে চলি, অন্য সিদ্ধান্ত মেনে নেওয়া আমার স্বভাব নয়। আসফারের কথায় বয়স্ক লোকটি ভেতরে ভেতরেই অসন্তুষ্ট হলেও ঠোঁটে হাসি ধরে রাখে। কারণ সে জানে আসফার ইসলাম কোনো স্বাভাবিক মানুষ নয়। সে এক জ্বলন্ত আগুন, যা একবার ছড়িয়ে পড়লে সবকিছু জ্বালিয়ে ছাই করে দিতে পারে। আর সেই আগুন থেকে রেহাই পাবে না সে নিজেও। আর উনি তারে আশা নিজের নৌকা ডুবতে চান না, তাই তো স্বাভাবিকভাবেই মেনে নিয়ে হেসে বলে, সেটা আমি ভালো করে জানি মাই বয়, তুমি এখানে থাকো, আমি একটু রুম থেকে ঘুরে আসছি। এই বলে নিজের জায়গা ছেড়ে উঠে পড়লেন। অতপর অন্য পাশে যেতে যেতে এলারাকে চোখের ইশারায় আসফারের কাছে যেতে বুঝিয়ে পার্টি থেকে খানিকক্ষণের জন্য প্রস্থান করলেন। এলারা ওল্ড মাস্টারের ইশারা বুঝতে পেরে আসফারের দিকে এগিয়ে যায়। আসফার তখন সোফায় নিজের গায়ে এলিয়ে দিয়েছে। লাল ভেলভেটের ডিপ গলার স্লিভলেস ব্যাকলেস গাউনের এলারা যেন আগুন হয়ে উঠেছে। নরম কাপড়টা তার শরীরে রেখাগুলো স্পষ্ট করে তুলেছে। সে আসফারের পাশে গা ঘেঁষে বসে। ঠোঁটে নরম এক হাসি ঝুলিয়ে সে নিচু গলায় প্রশ্ন করে, আসফার বেব, টেল মি হাউ আই লুক। আসফার একবার মাত্র এলারার দিকে চোখ তুলে তাকায়। সে দৃষ্টিতে কোনো বিস্ময় নেই, নেই প্রশংসার লেশ। পর মুহূর্তেই দৃষ্টি ফিরিয়ে নেয়। হাতে থাকে ওয়াইন গ্লাসে ধীরে ধীরে চুমুক দিয়ে ঠান্ডা নির্মম গলায় বলে, গেট আউট অফ মাই সাইট। কতগুলো যেন ছুরির মতো বুকে এসে বিঁধে তার। এলারা মুহূর্তেই অপমানিত বোধ করে। রাগ আর অপমানে তার শরীর জ্বলে ওঠে। মনে হয় যদি তার জায়গায় ওই মেয়েটা থাকতো, আসফার ঠিকই প্রশংসায় ভরিয়ে দিত। কিন্তু তার বেলায় শুধু অবেকা, শুধু রুক্ষতা। তবু আসফারের সামনে নিজের ক্ষোভ প্রকাশ না করে সে মুখে জোর করে ন্যাকামে ভরা এক হাসি টেনে এনে নরম গলায় বলে, আসফার, you know very well that I don't love anyone else but you. হো হো, রিয়েলি?
Then, did you go to play kabaddi with your Dr. Ashik in Star Hotel, room number 309? You bloody second-hand bitch! আসফারের মুখে আশিকের নাম শুনতে এলারা স্পষ্টভাবে চমকে ওঠে। মুহূর্তের জন্য তার চোখে আতঙ্কের ছায়া নেমে আসে, তবু দ্রুত নিজেকে সামলিয়ে নিয়ে শুকনো ঢোক গিলে সে আত্মপক্ষ সমর্থনের ভঙ্গিতে বলে ওঠে, Asfar, what are you saying? I really only love you. This is just a simple mistake. Believe me. এলারার কথা শেষ হতেই আসফার ধীরে চোখ ফেরায় চেরির দিকে। চেরিও তখন তার দিকেই তাকিয়েছিল, ঘৃণায় ভরা আহত এক দৃষ্টিতে। একজন মানুষ কিভাবে এতটা নির্লজ্জ হতে পারে? নিজের প্রতি ঘৃণা আরো তীব্র হয়ে ওঠে চেরির। শেষমেশ এমন একজনের কাছেই সে নিজের সবটা হারিয়েছে, যে কিনা একাধিক নারীর সঙ্গে অনায়াসে জড়িয়ে পড়ে, যার কিনা সম্পূর্ণ সত্তাটাই নষ্ট। চেরির সেই দৃষ্টিটি যেন আসফারের কাছে আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে ওঠে তার। সে বরাবরই চায় চেরি তাকে ঘৃণা করুক। আসফার এক হাত তুলে দু আঙ্গুলের ইশারায় চেরিকে নিজের কাছে ডাকে। চেরি চারপাশে একবার তাকিয়ে অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে যায় আসফারের কাছে। সামনে দাঁড়িয়ে সে একবার চোখ তুলে এলানার দিকে। মেয়েটি এখন আসফারের বুকের সঙ্গে লেপ্টে আছে। দৃশ্যটা এক পলক দেখেই চেরি তড়িঘড়ি করে চোখ সরিয়ে নেয়। তবু চোখ ফিরিয়ে নিলেই সে স্বস্তির মিলবে, তা না বুকের ভেতরে ভার যেন আরও বেড়ে যায়। হঠাৎ করে আসফার চেরির হাত ধরে টেনে নিয়ে নিজের কোলের উপরে বসিয়ে দেয়। এরপর চেরির মুখের দিকে তাকিয়ে কিন্তু কথাটা এলারাকে উদ্দেশ্য করে বলে, আমার 1 নম্বর ইনটেক ব্র্যান্ডেড প্রোডাক্ট পছন্দ, ইউজ করা থার্ড ক্লাস জিনিস নয়। আমি আসফার ইসদান, উন্মুক্ত খোলা জিনিস যা অনায়াসে সবাই দেখতে পারে, ছুতে পারে। অমন প্রোডাক্ট ছোঁয়া তো দূর, নিজের থুতুও ফেলি না। আসফারের এই কথার অর্থ মুহূর্তেই বুঝে উঠতে পারে না চেরি। বিষয় ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকে সে, কিন্তু এলারা ঠিক বুঝে যায়। অপমানে দাঁতে দাঁত চেপে একবার চেরির দিকে তাকিয়ে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, ঘুরে হেঁটে চলে যায়। এলারা সরে যেতেই আসফারের হাতের স্পর্শ আরও বেপরোয়া হয়ে ওঠে। চেরি সঙ্গে সঙ্গেই ছটপট করে উঠে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে তার হাত থেকে, আর সক্ষমও হয়। আসফার তাকে আস্তে করে নিজের পাশে বসিয়ে দেয়। আসফার ইচ্ছা করতেই চেরির অস্থির করতে এরকম করেছে। রিয়েকশন সে বুঝে যায় সফল। আর ঠিক সেই মুহূর্তে স্টেজের উপর থেকে পুরো দৃশ্যটি দেখে মিলি শক্ত করে নিজের হাত মুঠো করে ধরে। নিজের বোনের এই অসহায়ত্ব তার সহ্যের সীমা অতিক্রম করছে। মিউজিক আর নেটওয়ার্কের ঝামেলার কারণে কায়েন সেরাফ ভিলার ছাদে জড়িয়ে একটি ফোনালাপ সেরে নিচে নামছিল। ঠিক সেই মুহূর্তেই তার চোখ পড়ে বেবি পিঙ্ক রঙের শাড়ি পরা ইনায়াকে। শাড়ির আঁচল আর পায়ের জটিল সমীকরণের ভেতরে সে এমনভাবে হাঁটছে যেন সদ্য জন্ম নেওয়া কোনো পেঙ্গুইন। অস্বস্তিকর অথচ অদ্ভুতভাবে নজর কাড়ে কায়েন সেরাফের। কায়েন সেরাফ থমকে দাঁড়ায়, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। তার মনে হয় চারপাশের আধো আলো আধারির ভেতরে শুধু ইনায়াই আলাদা করে ঝলমল করছে। এক পা, তারপরে আরেক পা করে ধীরে ধীরে সে এগিয়ে যায় ইনায়ার দিকে। আর একটু কাছে যেতেই হঠাৎ ইনায়ার পা শাড়ির ভাঁজে জড়িয়ে হোঁচট খায়। যদিও পড়ে যায় না, তবে নিজেকে সামলে নিয়ে বিরক্তিতেই শাড়ির দিকে আঙুল তুলে গচগচ করে ওঠে, এই নাতি, ইনায়ার সঙ্গে শত্রুতা করতে আসিস না। কেচি দিয়ে কেটে টুকরো টুকরো করে আগুনে জ্বালিয়ে দেব, বলে দিলাম। শালা অজগর, চুপ করে বডির সঙ্গে চিপকে থাক। ইনাই এই ভাষা কানে যেতেই কায়েন সেরাফের এতক্ষণকার মুগ্ধতা মুহূর্তেই ডুবে যায়। তার জায়গায় বিস্ময়ে সে ভিড় করে মুখে। শাড়িকে কেটে আগুনে জ্বালানোর হুমকি, আবার অজগরের সঙ্গে তুলনা। সব মিলিয়ে কায়েন সেরাফ কিছুক্ষণ বোঝার চেষ্টা করে সে ঠিক কী শুনল। পরক্ষণেই ঠিকই সে শুনেছে বুঝতে পেরে বিরক্ত গলায় অবশেষে বলে ওঠে, এই মেয়ে, তোমার মুখের ভাষা এমন কেন? হঠাৎ কায়েনের কণ্ঠ শুনে ইনায়া পিছনে ঘুরে তাকায়। পরক্ষণেই নিরীহ এক হাসি ফুটিয়ে বলে, কেমন? এত গালাগালিজ করছো কেন? কি যে একটা ড্রেস পরেছি, না ঠিকমতো হাঁটতে পারছি, না নিচে যেতে পারছি, তার উপর মনে হচ্ছে এই বুঝেই খুলে গেল। এবার কায়েন বুঝতে পারে ইনায়া শাড়ি পরে একেবারেই স্বস্তিতে নেই। সে বিরক্ত ভঙ্গিতে ফুস করে শ্বাস ফেলে বলে, আমার হাত ধরো, এভাবে চলো, চিন্তা নেই, শাড়ি খুলবে না। ইনায়া তার কথা মতো কায়েন সেরাফের হাত ধরে। দুপা সামনে এগিয়ে হঠাৎ থেমে গিয়ে বলে, মেজর সাহেব, অনুগ্রহ করে আমাকে কোলে করে নিচে নিয়ে যান। ইনায়ের কথায় কায়েন সেরাফ ভ্রু কুচকে তার দিকে তাকাতেই সে মেকি হাসি দিয়ে চোখ করে, এইভাবে তাকানোর কি আছে? এমন ভাব করছেন যেন এই প্রথমে আমি আপনার কোলে উঠব।
মর্নভেলের বিশাল হলরুমের মাঝখানে রাখা গোলাকার টেবিলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের গরম তাপে সাজানো ঝাড়ের বাতিগুলো শব্দ করে ভেঙে যাচ্ছে। আগুনের শিখা খুব বেশি উঁচু না হলেও চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। অতিথিদের ছুটাছুটি, চিৎকার আর বিশৃঙ্খলায় ভিড়ে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই হট্টগোলের মাঝেই কায়ানসেরা শক্ত হাতে ওয়াকিটকি তুলে নেয়। কণ্ঠে কোনো দ্বিধা নেই, কেবল কর্তৃত্ব ও বাধ্যতামূলক কণ্ঠেই বলে, কয়েকজন দ্রুত ফায়ার এক্সটিংগুইশার নিয়ে হলে ঢোকো এক্ষুনি, না হলে পুরো ভিলায় আগুন ছড়িয়ে পড়বে। আর কেউ যেন মর্নভেল থেকে বের হতে না পারে। সব এক্সিস্ট লক করো। আদেশের সঙ্গে সঙ্গেই 5-6 জন গার্ড ফায়ার এক্সটিংশন হাতে দৌড়ে হলে প্রবেশ করে। আগুনের চারপাশে ঘিরে আগুন নিভানোর কাজে লেগে যায়। সেখানে চারিদিকে মানুষ আতঙ্কে নিজেদের প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। ঠিক তার বিপরীতেই আসফার ইসদান দাঁড়িয়ে আছে উঁচু স্টেজের উপরে, নিশ্চল, অবিচল, যেন চারপাশে বিশৃঙ্খলা তার অস্তিত্বকেই ছুঁতে পারছে না। তার দৃষ্টি একটিতেই লক্ষ্য আঁকড়ে ধরে রেখেছে, চেরি। এইমাত্র সে আগুনের বাঁশ ঘেঁষে দৌড়ে যাচ্ছে। দৌড়ানোর ঠিক এক মুহূর্ত আগেই চেরি এক পলকের জন্য তাকিয়েছিল আসফারের চোখের দিকে। ভয়, বিদ্রোহ আর দৃঢ়তার মিশ্রণে ভরা সেই দৃষ্টি। পরক্ষণেই সে ছুটে চলেছে তার সীমানার বাইরে, মর্নভেলের বাইরে। আরেকটি হাত যেন টেনে নিয়ে যাচ্ছে তাকে আসফারের সাম্রাজ্যের বাইরে। সে দৃশ্য আসফারের সহ্য হয় না। ক্রোধে তার সোনালি চোখ জোড়া আগুনের মতো জ্বলে উঠল। চারপাশের সবকিছু উপেক্ষা করে সে চেরির পেছনে ছুটে যায়। কোমরে গোজা রিভলভারটি বের করে আকাশের দিকে একটি গুলি ছোড়ে। বিকট শব্দের সঙ্গে তার গলা ফাটিয়ে হুঙ্কার করে বলে, I swear, if anyone else moves here, I will rip their soul out of their body. I will give him such a terrible death that anyone who hears it will be shaken to the core. মুহূর্তে হলরুম স্তব্ধ হয়ে যায়। সকলে ছুটে ছুটে থেমে যায়। শব্দ গিলে নেয় নীরবতা। আগুন তখনও জ্বলছে, কিন্তু সবার চোখ আসফার ইসদানের উপরে। আগুনেও যতটা আতঙ্ক বিরাজ করতে না পেরেছে আসফারের হুমকি, রাগ, অহংকার, তার থেকে বেশি আতঙ্ক ছড়িয়েছে। চেরি হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিলি নামের মেয়েটির দিকে, যে এখন তার হাত শক্ত করে ধরে সতর্ক অথচ দ্রুত গতিতে দৌড়াচ্ছে। নিজের পা দুটোকে কোনো মতেই তার সঙ্গে তাল মিলে চালাচ্ছে চেরি। মাথার ভেতরে তখনও ঘুরপাক খাচ্ছে মিনিট 5 আগের ঘটনাগুলো। ফ্ল্যাশব্যাক। কিছুক্ষণ আগেও চেরি আসফারের পাশে তার ভয়ঙ্কর অস্তিত্বের মাঝে সোফায় নরম গদিতে আরামে বসেছিল। চারপাশে সঙ্গীত, আলো, মানুষের কোলাহল, সবকিছু মিলিয়ে যেন এক রাজকীয় বিভ্রম। চেরি কৌতূহল নিয়ে চারপাশে দেখছিল। পরিস্থিতি যাই হোক, যেমনই হোক, শেষ পর্যন্ত চেরি এক অষ্টদশী কন্যা। এই ধরনের জাঁকজমক তার আগ্রহী হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার সম্পূর্ণ আগ্রহ, উল্লাস হাওয়ায় মিলিয়ে গেল আসফারের কথায়। আসফার হঠাৎই তার কানে একেবারে কাছে মুখ এনে ফিসফিস করে বলে, I have a shocking surprise for you, Sidi. Prepare yourself for the biggest poison of your life. কথাগুলোর অর্থ তখনও পুরোপুরি ধরতে পারেনি চেরি, কিন্তু আসফারের বলা ভঙ্গি, কণ্ঠের নিচু ঠান্ডা নিষ্ঠুরতা আর শরীরের ভেতরে কাঁপুনি ধরিয়ে দেয়। চেরি বিস্ফোরিত চোখে তাকায় আসফারের মুখের দিকে। তার চাহনিতে আসফার আর একটি শব্দও খরচ করে না। ঠোঁট বাঁকিয়ে হেসে ছোট্ট করে চুমু খায় চেরির কপালে। অতঃপর উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যায়। মুহূর্ত পরেই মাইক হাতে নিয়ে পুরো হল ঘরের দিকে তাকিয়ে বলে, May I have everyone's attention? You all know why you are here today, but I would like to make another announcement about my fiancée. Yes, you heard that right, my fiancée. So, please welcome Mrs. চেরির বুকের ভিতরে হঠাৎই যেন শূন্যতা নেমে আসে, কেঁপে ওঠে এক অজানা কারণে। এক মুহূর্তের জন্যই তার মনে হয় আসফার হয়তো এলাকার নামই ঘোষণা করবে। উপহাস ও নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে তার মুখে। যেখানে তার বয়সী মেয়েরা নিজের জীবন উপভোগ করছে, সেখানে সে সেজে গুজে দাঁড়িয়ে নিজের জীবনের বরবাদি দেখছে। প্রতিনিয়ত নিলামে উঠতে দেখছে নিজের আত্মসম্মান, সুখ, স্বপ্ন। আর এই জীবনে কি তার কাম্য? না, কখন আল্লাহর দরবারে হাত তুলে এমন বিষাক্ত অভিশপ্ত জীবনের কামনা করেছে? তবে কেন এরকম জীবন পেল সে? এটা তার কোন পাপের শাস্তি? চেরি অতীব আগ্রহী নামটি শোনার অপেক্ষা করতে লাগলো, কিন্তু নামটা আর শোনা যায়নি তার। কেননা ঠিক সেই মুহূর্তে এক বিশাল শব্দে হাজার গ্লাসের ঝাড়ানো গোলাকার টেবিলটা বিস্ফোরিত হয়।
আগুনের লেহিমায় শিখা মুহূর্তেই মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে। আলো, সঙ্গীত, সৌন্দর্য সবকিছু এক সেকেন্ডেই আতঙ্কে রূপ নেয়। চিৎকার, দৌড়াদৌড়ি, বিশৃঙ্খলা নেমে আসে পুরো হল জুড়ে। চেরি আতঙ্কে সোফা থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় একজন মেয়ে, একজন ছেলে। মেয়েটির পরনে ড্যান্সারদের পোশাক, মুখে নেট কাপড়ে ঢাকা। ছেলেটি ফর্মাল পোশাকে, চোখে তীব্র সতর্কতা। ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে দ্রুত বলে, মিলি, সময় 10 মিনিট। যত দ্রুত সম্ভব ওকে নিয়ে ভিলা থেকে বেরিয়ে যাও। আমি এদিকটা সামলাচ্ছি। আপনিও সেফলি ভিলা থেকে বেরিয়ে আসবেন নীল সাহেব। মিলির কথার পরিবর্তে নীল শুধু হাসে। মিলি তার মুখের হাসি লক্ষ্য করে না। সে চেরির হাত শক্ত করে চেপে ধরে বলে, চলো। কে তুমি? ছাড়ো আমায়। হতেই পারে এই মেয়ে আসফারের কোনো শত্রু পাঠানো লোক। আসফারের মতো মানুষের তো আর শত্রুর অভাব নেই। এখন প্রশ্ন উত্তর করার সময় নেই। আমি তোমাকে নিতে এসেছি। ইলহাম আর রোনাকও বাইরে অপেক্ষা করছে। এই নাম দুটো কানে যেতেই চেরি আর কোনো প্রশ্ন করে না। ভয়ের মাঝেও কোথাও যেন এক ফোঁটা বিশ্বাস জন্ম নেয়। সে দৌড়াতে থাকে মিলির সাথে। আগুন, চিৎকার, আতঙ্ক সব পিছনে ফেলে নিজের অজান্তেই চেরি পা বাড়ায় এক অজানা মুক্তির দিকে। Red wine. মিলি আর চেরি মনভেলের বিশাল লোহার দরজায় ঠিক সামনে আসতেই প্রথম দিনের মতোই আসফারের কণ্ঠে সেই একটিমাত্র ডাক ভেসে আসে, রেড ওয়াইন। চেরির পা দুটো হঠাৎই জমে যায়। শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে যায়। এক সেকেন্ডেই নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ভয় বুকের ভেতরে কাঁপুনি ধরায়। চেরির সঙ্গে সঙ্গে নীলের পাও থেমে যায়। মিলি স্পষ্ট অনুভব করে চেরির হাত পা পুরো শরীর কাঁপছে। তাদের থেকে কয়েক হাত দূরত্বেই দাঁড়িয়ে আছে আসফার। আগুনের আলো, ছায়া আর ধোঁয়ার মধ্যে ভেতরে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে যেন আর মানুষ মনে হচ্ছে না, কিছুটা হিংস্র, অধিকারী, অন্ধকারে ঘেরা এক দানব। চেরি জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে ধীরেই পিছু ফিরে তাকায় আসফারের দিকে। মিলিও ঘুরে দাঁড়ায়। আসফার দাঁত চেপে রাগ সংবরণ করে দাঁড়িয়ে আছে। চেরির চোখ তার চোখে পড়তেই সে ঘাড় বাঁকিয়ে অদ্ভুত এক হাসি হেসে বলে, There's still time. Come to me. If you take another step away from me, I don't know what I do. এ কথায় চেরি আর নিজেকে সামলাতে পারে না। ভয়, আতঙ্ক, অসহায়ত্ব সব একসঙ্গেই ভেঙে পড়ে। সে কাঁদতে শুরু করে। সবে মাত্রই মুক্তির স্বপ্ন বুনেছিল, মুহূর্তেই তার স্বপ্ন ভেঙে গেল। এর আগে পালানোর চেষ্টা না করেও আসফারের যতটা হিংস্র রূপ সে দেখেছে, সহ্য করেছে, আজ তো সেই সত্যিই পালাতে চেয়েছিল। আজ সে মুক্তির স্বপ্ন দেখেছে। আজ আসফার কি করতে পারে সে জানে না। কিন্তু মিলি ভয় পায় না। লেহেঙ্গার আড়ালে লুকানো রিভলভারটি বের করে যেটিকে নিজের পেছনে ঠেলে দিয়ে মিলির সামনে দাঁড়ায়। চোখে বিন্দুমাত্র দ্বিধা নেই। সে বন্দুক তাক করে আসফারের দিকে বলে, চেরি, will come with me and I will also see how you stop me. আসফারের ঠোঁটে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। এই প্রথম কেউ তাকে সামনাসামনি চ্যালেঞ্জ করেছে। নতুন এবং ভীষণ উপভোগ্য। সে ঘাড় বাঁকিয়ে তাকাতেই হঠাৎই এক গার্ড ঝাঁপিয়ে পড়ে মিলির দিকে, রিভলভার ছিনিয়ে নেয়। এক মুহূর্তের জন্য মিলি চমকে গেলেও পরের মুহূর্তেই তার মাথায় আটকানো পিন থেকে সুচালো ছুরির মতো অস্ত্রটি এক টানে খুলে নেয়। পলক ফেলার আগেই ছুরিটি গার্ডের গলায় বসিয়ে দেয়। এক টান, রক্ত ছিটকে পড়ে। গলার রক কেটে লোকটা সেখানেই লুটিয়ে পড়ে। অন্য হাতে মিলি নিজের রিভলভার আবার তুলে নেয়। পিন টানার সময় মিলির মুখের নেকাব খুলে গেছে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভাবান্তর নেই। সে আবারও বন্দুক তাক করে আসফারের দিকে। ঠিক সেই মুহূর্তেই আসফারও বন্দুক তুলছিল মিলিকে গুলি করার জন্য, কিন্তু মিলির মুখ দেখেই তার হাত থেমে যায়। এ কি? হুবহু চেরির মতো দেখতে আরেকজন। এই মেয়েকে? চেরির রক্তের কেউ? কিন্তু তার জানা মতে চেরির কোনো ভাই বোনই ছিল না। চেরিও হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিলির দিকে। চারপাশের সবাই স্তব্ধ, মুভি বা সিনেমার দৃশ্যের মতো। এক মুহূর্তেই সব থেমে যায়। ঠিক তখনই একটা গুলি এসে লাগে আসফারের হার্টের 2-3 ইঞ্চি উপরে। দূর থেকে নীল চিৎকার করে ওঠে, মিলি, গো! নীলের গলা ফাটানো চিৎকারের সাথে সাথে বন্দুকের শব্দও মিলিয়ে যায়। ট্রিগারের চাপ ছাড়ার সেই শেষ সেকেন্ডেই নীল একটুও বোঝে না কি ভুলটা হয়ে গেছে। সে আসফারকে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালায়নি। তার পরিকল্পনা ছিল ভিন্ন। লক্ষ্য ছিল কাঁধ অথবা হাতে আঘাতপ্রাপ্ত হলে মিলি চেরিকে নিয়ে বেরিয়ে যেতে পারবে, সেই উদ্দেশ্যেই গুলি চালায়। কিন্তু ঠিক তখনই মিলির মুখ থেকে দেখে আসফার হাত নামিয়ে নেয়, যার ফলে গুলিটা সোজা তার বুক অব্দি হয়ে ঢুকে যায়। মুহূর্তেই এর চিৎকার পুরো ভিলা নিস্তব্ধতার মধ্যে ডুবে যায়। নীলের কণ্ঠ চড়া, আতঙ্কে ভাঙা
আরেকবার ওঠার আগেই 2-3 জন গার্ড তাকে ঝাঁপিয়ে ধরে। নীলকে ধপাস করে মাটিতে বসে পড়ে। আসফারের শরীর যেন নিজেকেই বিশ্বাস করতে পারে না। আশ্চর্য বিস্ফারিত চোখে সে তাকায় নিজের বুকে, ডান হাত দিয়ে চেপে ধরে সেখানে।